ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন সুল ভাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি ভাই, ভালো আছি। সুমন, কি অবস্থা তোমার? অনেকদিন পরে। ভাই ওই যে ভাইবার জন্য একটু দৌড়াদৌড়ি করছিলাম, তো পটুয়াখালীতে গেলাম 3-4 বার। এই যে আসতে যাইতে অনেক জার্নি করতে হয়েছিল, এই জন্য একটু ক্লাস করতে পারিনি রীতিমতো ভাই। ও, প্রাইমারি কি কোনো ইয়ে আসছে? না না পজিটিভ? না ভাই, ভাইবা দিছি কিন্তু রেজাল্ট আসে নাই, হয় নাই আর কি। তোমাদের জন্য প্রাইমারি চাকরি না, বুঝছো? তোমরা লয়ার স্টুডেন্ট, ভাই ওই যে তোমরা। ফ্রেন্ডস, হ্যাঁ। জি ভাই, কিন্তু ওইভাবে প্রমোশন যাইতাম না ভাই, কিন্তু এখন তো পরিণতি হয় না, তাই ভাবছিলাম যদি হয় তাহলে কিছুদিন জয়েন করে থাকতাম আর, কেমন চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ, কিন্তু হয় বুঝতে নাই, পারছি। ভাইবা অনেক ভালোই ছিল ভাই, ও, সব আচ্ছা সাবজেক্টিভ আচ্ছা। ধরছিল তো, কিন্তু ও, আচ্ছা আচ্ছা। সমস্যা নাই, অন্যান্য কোনো কিছুতে একটু এক্সপেরিয়েন্স যোগাযোগ ছিল করো। আমার। হয়ে যাবে। ট্রাই করো। গ্রুপে একটু এসএমএস দেন। ভাই এর আগের ক্লাসগুলো কি সবগুলো কি রেকর্ড করা হয়েছিল ভাই? হ্যাঁ, রেকর্ড করা হয়েছিল। রেকর্ড আছে। সবাই ঠিকঠাক আছেন? যেহেতু আমরা দীর্ঘদিন একটা চড়াই উতরাইয়ের পরে আমরা আবার আসলাম ক্লাসে, মাঝে আমাদের ইররেগুলারিটি আমাদের ছিল না, বার কাউন্সিলের জন্য অনেকের আসলে মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খেয়েছে। যেহেতু এখন বার কাউন্সিল ফ্রি হয়ে গেছে, রেজাল্টটা দ্রুত দিয়ে দিয়ে আপনাদের পরীক্ষাটা নিয়ে নেবে। আর এখন যারা রেগুলার না, আমি টোটালি চাচ্ছি না যে তাদের গ্রুপে রাখতে, কারণ মেম্বার 40 জন, ক্লাস করে 10 জন, 12 জন, 14 জন। ঠিক আছে, এই জন্য আপনারা এখন থেকে একটু রেগুলার হবেন। সামনে আবার রমজান মাস, সব কিছু মিলে সবারই কষ্ট, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তো রমজান মাসে কখন ক্লাস নিবেন? কখন নিলে সুবিধা হয় আপনাদের? কয়টার দিকে সুবিধা হয়? দেখি মানে এখন নামাজ রোজা মানে সন্ধ্যার পর থেকেই তো এগুলাই থাকে। রোজা রেখে মানে সবাই তো হ্যাঁ, হ্যাঁ, এইটা সন্ধ্যার পরে এটাই নামাজ হচ্ছে থাকে, মূল তারাবি কথা। থাকে। মানে ওই টাইমটাই তো পুরো মানে এই সন্ধ্যার পর থেকে রাত পর্যন্তই তো মানে নামাজের টাইম আর কি। দেখেন হ্যাঁ, সবার সাথে সেটাই। কথা বলে কে কি বলে। আমি এই জন্য আর কি মতামত দিচ্ছি না তো কিছু, আমাদের যে টাইমটা আছে, যেটা আমরা ভালো হয়। সর্বোচ্চ 9:30 করতে পারি অথবা 10টা করতে পারি। তার আগে আগে নিয়ে আসলে নামাজ বা আদার্স অন্যান্যতে সমস্যা, ঠিক আছে? হ্যাঁ স্যার। শিলা কেমন আছেন? সাবিনা কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম।
কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। নরিন আপু কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আপু। অয়ন কি অবস্থা, ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আছি আলহামদুলিল্লাহ ভালোই। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আরো দু একজন যুক্ত হোক, আমি একটা মিনিট আসতেছি। বই খাতা বের করেন আপনারা। শারমিন কেমন আছেন? শারমিন শুনতে পাচ্ছেন? কেমন আছেন? আয়ন, অয়ন, কালকে কোটে আসবেন না? জি স্যার, কালকে যাবো, আজকে যাই নাই স্যার, তাহলে এখন তো খুব লাঞ্চের কম পরে আসি। লাঞ্চের পরে আমাকে কল দিও, বাড়ির সামনে এসো। আচ্ছা স্যার। ঠিক আছে। আমরা কোন পর্যন্ত ছিলাম, কোন পর্যন্ত পড়িয়েছিলাম বলেন? 417 সেকশন। কত? 417। এটা বললো কে? আমি তো বলছি খালাসের ক্ষেত্রে কম্পাউন্ডিং অফেন্স পর্যন্ত মেবি। হ্যাঁ, কম্পাউন্ডিং অফেন্স পর্যন্ত আমরা পড়িয়েছিলাম। ঠিক আছে সাবিনা, বুঝতে পারছেন? আচ্ছা, আজকে আমরা হচ্ছে 387 ধারা থেকে, সরি 47 ধারা থেকে শুরু করব। 347-এ বলতেছে যে আসামিকে উচ্চতর দণ্ড দিতে যদি হয় সেক্ষেত্রে কি বিধান। দেখেন, একজন ম্যাজিস্ট্রেট একটা মামলার বিচার করতেছে, সেই ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা আছে সে ক্ষমতার বাইরে গিয়ে আরও দণ্ড দিতে হবে, সেক্ষেত্রে কি বিধান। আমলি আদালত, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সরকারি পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে তার নিকট যদি এটি প্রতীয়মান হয়, তাহলে আমলি আদালত। আমলি আদালত কোনগুলো? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর কে কে বলেন তো? আমলি আদালত আর কোনগুলো? আর দুইটা আছে, কি কি? অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, যদি এই আমলি আদালত, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এদের কাছে যদি সাক্ষ্য গ্রহণের শেষে, মামলার সাক্ষ্য গ্রহণের শেষে, নট চার্জ, সাক্ষ্য গ্রহণের শেষে যদি প্রতীয়মান হয় যে আসামিকে উচ্চতর দণ্ড দিতে হবে, সেক্ষেত্রে মামলাটা দায়রা আদালতের নিকট প্রেরণ করবেন, দায়রা আদালত মামলাটি নিষ্পত্তি করবেন। তাহলে আমলি আদালত থেকে কোন জায়গা চলে যাবে? দায়রা জজের নিকট। এবং পরবর্তীতে দায়রা জজ কী করবেন? মামলাটা নিষ্পত্তি করবেন। এখানে এই যে দায়রা জজ, উচ্চতর দণ্ড দিতে হলে কার কাছে যাইতে হবে? দায়রা জজের কাছে। এই শুধুমাত্র একটা এমসিকিউ হচ্ছে এই ধারা থেকে গুরুত্বপূর্ণ, যে যদি উচ্চতর দণ্ড দিতে হয় তাহলে মামলাটা কার কাছে প্রেরণ করবেন? দায়রা জজের নিকট। তারপরে দেখেন,
351 ধারাতে চলে যাবেন। এখানে বলতেছে আদালতে উপস্থিত আসামিকে কারাগারে প্রেরণের বিধান, মানে আদালতে যে আসামি উপস্থিত হবে সেই আসামিকে কারাগারে প্রেরণ করা যাবে কি না বা গেলে পারে বিধান কি। মামলার অনুসন্ধান বিচার কার্যক্রম যে কোনো পর্যায়ে আদালত উপস্থিত হলে তাকে এরূপ মনে করা হবে যেন সে সমন পেয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানার অধীন গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। আদালত উপযুক্ত ক্ষেত্রে তাকে আটক করে কারাগারে প্রেরণ করতে পারবেন। এটা গুরুত্বপূর্ণ না। তারপরে এই 47 ধারার সাথে 347-এর সাথে 349 ধারাটা পড়বেন। এখানে বলতেছে যে কঠোর দণ্ড যদি দিতে হয়, কঠোর দণ্ড যদি দিতে হয় সেক্ষেত্রে বিধান কি। সেক্ষেত্রে বিধান হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কি করবেন, প্রেরণ করবেন। শুধু এইটুকুই পড়বেন যে কঠোর দণ্ড হইলে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আর হচ্ছে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট মামলাটা প্রেরণ করবেন হচ্ছে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। হ্যাঁ, তারপরে দেখেন 352 ধারাতে বলতেছে কোর্ট টু বি ওপেন্ড। এখন আদালত থাকবে উন্মুক্ত। এই আদালতে সাধারণ জনগণ, তারপরে হচ্ছে আপনার কোনো বিচার প্রার্থী বা কোনো সাংবাদিক বা অন্যান্য কোনো ব্যক্তি অবাধে কী করতে পারবে, চলাচল করতে পারবে। অবাধে কী করতে পারবে, চলাচল করতে পারবে। এখানে কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই 352 ধারা থেকে শুধুমাত্র একটা প্রশ্নই আসবে পরীক্ষাতে আপনার, যে আদালত ওপেন থাকবে। এইটার বিধান কত ধারাতে বলা আছে, 352 ধারাতে। 353-তে বলতেছে আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ। প্রতিটি মামলার সাক্ষ্য গ্রহণ আসামির উপস্থিতিতে করতে হবে, তবে আসামিকে যে ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তার উকিলের সামনে সাক্ষ্য গ্রহণ করতে পারে। কিন্তু বর্তমানে যে আপনার যে মামলার বাদী বা বিবাদী কেউ যদি উপস্থিত না থাকে, অ্যাডভোকেট হচ্ছে আপনার একটা পিটিশন দিয়ে সাক্ষ্য গ্রহণ করতে পারে, জেরা করতে পারে। এই যে 2025 সালে যে সংশোধনটা হলো, ওই সংশোধনে এটা হচ্ছে ইনক্লুড করা হয়েছে। তাহলে যদি সাক্ষ্য গ্রহণ করতে হয়, সাক্ষ্য গ্রহণের মধ্যে কি আছে, জবানবন্দি আছে, তারপরে হচ্ছে জেরা আছে, পুনর্জবানবন্দি আছে, পুনর্জেরা আছে। তা এই কার্যক্রমগুলো যদি করতে হয় তাহলে কি করা যাবে, এখন এই বাদী বিবাদীর উপস্থিত থাকার প্রয়োজন নাই। যদি এরকমের কোনো সিচুয়েশন দেখা দেয় তাহলে ওই অ্যাডভোকেট একটা পিটিশন দিয়ে তো আপনার কি করতে পারে, জেরা করতে পারো, জবানবন্দি তো আপনার অপোজিট পক্ষের যে আপনার থাকবে সে তো করবে। সুতরাং এদের অনুপস্থিতিতে আপনার কি করা যাবে, সাক্ষ্য গ্রহণ করা যাবে, বর্তমান নিয়ম। তারপরে দেখেন 354 ধারাতে বলতেছে সাক্ষ্য লিপিবদ্ধ করার পদ্ধতি। এইটা আপনারা জাস্ট একবার রিডিং পড়বেন, আর ভিতরে পড়ার দরকার নাই। 363-তে বলতেছে সাক্ষীর আচরণ সম্পর্কে মন্তব্য। এই সাক্ষীর আচরণ সম্পর্কে মন্তব্য এই 363 ধারাতে শুধুমাত্র ইংরেজি টাইটেলটা পড়বেন। এখান থেকে কি পড়বেন, শুধুমাত্র ইংরেজি টাইটেলটা পড়বেন। এই 363 ধারার ইংরেজি টাইটেলটা কি লেখা আছে, বলেন তো কি লেখা আছে, কার কাছে বেয়ার অ্যাক্ট থাকলে। Remarks respecting demeanor of witness. হ্যাঁ, তো আপনারা শুধুমাত্র এখান থেকে ইংরেজি টাইটেলটা হচ্ছে সুন্দর করে মুখস্থ করবেন এবং কত ধারাতে বলা আছে। তারপরে চলে যাব হচ্ছে আমরা 366 ধারাতে। এখানে বলা হচ্ছে রায় ঘোষণার পদ্ধতি। রায় কাকে বলে, কে বলতে পারবেন বলেন তো।
রায় কাকে বলে? কে বলবেন বলেন। জানি না স্যার। কেউ? অন্য কেউ? এটা সাধারণ একটা সেন্সে আপনারা বলেন, একদম একটা সাধারণ সে সেন্সে বলেন। মামলা সম্পর্কে হচ্ছে গিয়ে বিচার বিবেচনা করার পরে বিচারকের মতামতই হলো রায়, সিদ্ধান্ত আর আচ্ছা, মতামত। এটা তো ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনারা যেভাবে বলবেন না কেন সঠিক হবে আশা করি, যেহেতু আপনারা আইনের স্টুডেন্ট। আপনারা এটাও বলতে পারেন যে আদালতের সিদ্ধান্ত হচ্ছে রায়, আদালতের সিদ্ধান্ত, আনুষ্ঠানিক সিদ্ধান্ত হচ্ছে রায়। এখন এই মামলার বিচার শেষে, জবানবন্দি শেষে বা সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের সিদ্ধান্তকে বলা হচ্ছে রায়, আনুষ্ঠানিক সিদ্ধান্ত। তো এখন রায় ঘোষণার পদ্ধতি কি? আদালত এই বিচার শেষ হওয়ার পরে তাৎক্ষণিকভাবে অথবা একটা নির্দিষ্ট দিনে কি করবেন? রায় ঘোষণা করতে পারেন। তাহলে বিচার শেষ হওয়ার অব্যাহতি পরেই, মানে আজকে ধরেন যে আপনার আর্গুমেন্ট শেষ হয়ে গেছে, আর্গুমেন্টের দিনেই রায় ঘোষণা করে দিতে পারে। আবার আর্গুমেন্ট শেষ হওয়ার পরে আপনার একটা টাইম দিল যে আগামী 15 দিন পরে, বা আজকে হচ্ছে আপনার 16 তারিখ, 15 তারিখ, আগামী 30 তারিখে হচ্ছে কি করা হবে? রায় ঘোষণা করা হবে, রায়ের জন্য রেখে দিল। তো এই নির্দিষ্ট দিনে অথবা বিচার শেষ হওয়ার অব্যাহতি পরেই রায় ঘোষণা করা যায়। ঠিক আছে? এখন এই রায় ঘোষণার সময় পক্ষ বা উকিলকে হচ্ছে কি করবেন? নোটিশ করবেন। এই নোটিশের বিধানটা হচ্ছে আপনার এখন ওই রকমের নাই, জাস্ট অ্যাডভোকেট যারা আছে তারা অবগত হয়ে যায়, অ্যাডভোকেটের কাছ থেকে ক্লায়েন্টরা জেনে যায়। এবং এই রায় ঘোষণার পরে আদালতের কাছে যদি কোনো পক্ষ অনুরোধ করে যে পুরো রায় পড়ে শোনানোর জন্য, তখন বিচারক পুরো রায় পড়ে শোনাইতে বাধ্য। তারপরে যে যে আসামি থাকবে, সে আসামি যদি এই আদালত যে ভাষায় রায় লিখেছে সেটা যদি বুঝতে না পারে, তখন ওই আসামি বা পক্ষ যে ভাষায় বুঝতে পারে সেই ভাষায় তাকে বুঝায় বলতে হবে, সেই ভাষায় তাকে বুঝায় বলতে হবে। এখন আমরা আগে দেখলাম যে নোটিশ প্রদান করতে হবে। যদি নোটিশ প্রদান করতে হয় সেক্ষেত্রে যদি ত্রুটিপূর্ণ হয় নোটিশ বা প্রদান করা যদি না হয়, তাহলে হচ্ছে আপনার রায়টা অবৈধ হয় না, রায়টা অবৈধ হবে না। তারপর দেখেন, জরিমানা বা খালাস প্রদানের আদেশের ক্ষেত্রে তার উকিলের উপস্থিতিতে রায় ঘোষণা করা যায়। খালাস প্রদান বা জরিমানার যদি কোনো আদেশ হয় তাহলে আপনার ওই অ্যাডভোকেটের মানে আইনজীবীর উপস্থিতিতে কি করা যাবে? রায় ঘোষণা করা যাবে। জাস্ট এ মিনিট। হ্যাঁ, অন্য একটা ব্যাচের পরীক্ষা চলতেছে তো এই জন্য ওদের একটু কাজ করলাম। তাহলে যেটা হচ্ছে যেখানে দেখতেছে বিচার করছে শুধুমাত্র খালাস প্রদান করবে আসামির অথবা সে জরিমানা করবে,
সেক্ষেত্রে আসামির উপস্থিত থাকার প্রয়োজন নাই। আবার যদি দেখা যায় যে আপনার যেক্ষেত্রে মৃত্যুদণ্ড দিবে, যাবজ্জীবন কারাদণ্ড দিবে, সেক্ষেত্রে উপস্থিত করবেন। সেক্ষেত্রে যদি কারাগারে থাকে তাহলে হাজির হওয়ার নির্দেশ দিবেন। এই যে যে জেলার আছে যে তার কাছে আর কি নির্দেশ প্রদান করবেন। তারপর দেখেন এই 366তে আপনার এইটুকুই পড়বেন, এর বাইরে আর কোনো কিছু পড়ার নাই। 367 ধারাতে চলে যাবেন। এখানে বলতেছে রায়ের ভাষা ও বিষয়বস্তু। রায়ের ভাষা ও বিষয়বস্তু। এখন রায়ের ভাষা হবে আদালতের ভাষা অথবা ইংরেজি ভাষা। এটা আপনারা সবাই জানেন যে আদালতের ভাষা হচ্ছে বা বিচারক কোন ভাষায় কথা বলবেন বা লিখবেন, এটা হচ্ছে ইংরেজি ভাষা অথবা বাংলা ভাষাতে, ইংরেজি ভাষাতে অথবা আদালতের ভাষাতে। এখন এই রায় যে বিচারক প্রদান করবেন সেই বিচারক কর্তৃক স্বাক্ষর করবেন। এই রায়ে কি আসামি বা বাদীপক্ষের স্বাক্ষর করার কোনো প্রয়োজন আছে? কি মনে করেন আপনারা, স্বাক্ষর করার প্রয়োজন আছে? স্যার প্রয়োজন আছে, তারা মেনেছে কি না মেনেছে এটা একটা বিষয় আছে না? আর নাকি কেউ? স্যার? জানি না, আন্দাজে বললাম। আর কেউ কোনো মন্তব্য দিবেন? বলেন, রায়ে কি আসামি বা বাদীর মানে স্বাক্ষর করার প্রয়োজন আছে কিনা? না। আপনারা শোনেন, ক্লাসে কথা বলবেন, তো রেসপন্স করবেন, ভুল হোক সঠিক হোক কোনো সমস্যা নাই, কথা বলবেন। তো বলেন, নরিন আপু বলেন। ভাইয়া মনে হয় না। মনে হয় বলা যাবে না, ভাই হয় হ্যাঁ অথবা না। সাক্ষ্য গ্রহণের শেষে যেহেতু আদালতের একটা বিবেচনা, সেক্ষেত্রে ভাই আসামি পক্ষের স্বাক্ষর দেওয়া না দেওয়া তো মুখ্য বিষয় না। হ্যাঁ, দেখেন আইনের ক্ষেত্রে কখনো মনে হয়, তারপরে ধরি, এইগুলো বলা যাবে না। আপনাকে যে কোনো এক দিক টার্ন করতে হবে। এটা কিন্তু কোর্ট কাছারিতে এবং আপনার শুনানির সময় থেকে সব সময় কিন্তু আপনারা অ্যাডভোকেট হবেন। আপনারা কিন্তু মনে হয় ধরি এই কথাগুলো কিন্তু ইউজ করতে পারবেন না, তখন প্রশ্নই আসে না ইউজ করার। ঠিক আছে, আমি বলি রায়টা দেয় কি? আদালত দেয়। আদালতের সিদ্ধান্ত, এখানে আসামি বা বাদীর সিগনেচারের কোনো প্রয়োজন নাই, সিগনেচারের কোনো প্রয়োজন নাই। এখানে শুধুমাত্র বিচারক হচ্ছে আপনার সিগনেচার করবেন রায়ে। রায়ের বিষয়বস্তু কি হবে? রায়ের বিষয়বস্তু কি হবে? মামলার বিচার্য বিষয়সমূহ থাকবেন রায়ের মধ্যে, আদালতের সিদ্ধান্ত থাকবেন, সিদ্ধান্তের কারণ থাকবেন, যে আইনের যে ধারার অধীন শাস্তি দেওয়া হয়েছে সে আইন বা ধারার উল্লেখ থাকবেন এবং শাস্তি থাকবেন। তাহলে আমরা কয়টা জিনিস পাইলাম? একটা হচ্ছে মামলার বিচার্য বিষয়সমূহ মানে চার্জ গঠনের যে আছে সে চার্জ থাকবে, আদালতের সিদ্ধান্ত থাকবে, সিদ্ধান্তের কারণ থাকবে, আইন এবং ধারা থাকবে যে আইনের অধীনে বা যে ধারাতে আপনার শাস্তি দেওয়া হয়েছে, এবং শাস্তির পরিমাণ থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এই যে 367 উপধারা 3, 367 উপধারা 3, এখানে বলা আছে বিকল্প রায়, অল্টারনেটিভ জাজমেন্ট। অল্টারনেটিভ জাজমেন্ট কাকে বলে? ঠিক আছে, এই যে তাহলে এই অল্টারনেটিভ জাজমেন্ট এটা কত ধারাতে বলা আছে? এই প্রশ্নটা এই উপধারা সহ হচ্ছে আপনাদের পড়তে হবে। এখানে 367 উপধারা 3-এ বলা আছে অল্টারনেটিভ জাজমেন্ট। এই অল্টারনেটিভ জাজমেন্ট কাকে বলে কত পড়ে আর কিচ্ছু দরকার নাই, শুধুমাত্র এইটুকু পড়বেন যে এই অল্টারনেটিভ জাজমেন্ট এই
67 ধারার উপধারা 3-এ বলা আছে, উপধারা 3-এ বলা আছে। শুধু এইটুকু মনে রাখবেন, এইটুকু, এটা আপনার কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য আমি ফোকাস দিচ্ছি। এই যে রায়ের বিষয়বস্তু, এটা কিন্তু রিটেনের প্রশ্ন, রিটেনের প্রশ্ন, এবং এমসিকিউতে আসার মতো, কিন্তু সেটা হয়তো ঘুরায় পেঁচায় দিবে আর কি, বিশ্লেষণমূলক এমসিকিউ দিবে। তারপর দেখেন 368 ধারাতে বলতেছে মৃত্যু দণ্ডাদেশ, মৃত্যু দণ্ডাদেশ। আদালত মৃত্যুদণ্ড প্রদান করলে এটি উল্লেখ করবেন যে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে, গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। যাবজ্জীবন কারাবাস দণ্ডে দণ্ডিত ব্যক্তিকে কোথায় প্রেরণ করা হবে এটা উল্লেখ করবেন না। এখন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে, এই বিধানটা ফৌজদারি কার্যবিধির কত ধারাতে বলা আছে? কত ধারাতে বলা আছে? 368 ধারাতে বলা আছে। 300 কত ধারাতে বলা আছে? 68 ধারাতে বলা আছে। শুধুমাত্র এইটুকুই এখান থেকে পড়বেন। তারপরে গিয়ে 369 ধারাতে আপনারা চলে যাবেন। এখানে যে ফাংশনাস অফিসিও কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আপনারা দিবেন একটু আমাকে। বলেন, কে বলবেন ফাংশনাস অফিসিও কাকে বলে? কেউ বলতে পারবেন? তিনশো রায় অপরিবর্তিত থাকবে, এটা বলতে। রায় রায় অপরিবর্তিত থাকবে। আর কেউ? রায় যদি একবার বিচারক স্বাক্ষর করে ফেলে, তাহলে কেরানিক কোনো ভুল ছাড়া সেই রায় আর পরিবর্তন করা যাবে না, সেই রায় আর পরিবর্তন করবেন না। কেরানিক যদি ভুল কোনগুলো, একটা সংখ্যার পদ্ধতি ভুল, এক জায়গার নামের জায়গায় আরেকজনের নাম দিয়ে দিয়েছে, এই ধরনের ভুল ছাড়া, তাছাড়া আর কি করা যাবে না, সংশোধন করা যাবে না। এই জন্যই বলা হয় এটাকে ফাংশনাস অফিসিও। আর এই বিধানটা আছে হচ্ছে আপনার 369 ধারাতে। এই ফাংশনাস অফিসিও বলতে বোঝায় যে রায় একবার স্বাক্ষরিত হয়ে গেলে সেটার পরিবর্তন করা যায় না। এই যে পরিবর্তন করা যায় না, এটাকে বলা হয় ফাংশনাস অফিসিও, ফাংশনাস অফিসিও। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন 371 ধারাতে বলতেছে আসামির আবেদন ক্রমে রায়ের নকল প্রদান করা, আসামির আবেদন ক্রমে রায়ের নকল প্রদান করা। আসামি যদি আবেদন করে তাহলে রায়ের নকল প্রদান করতে বাধ্য। কোনো আসামিকে যদি আদালত মৃত্যুদণ্ড দেয়, তাহলে
কত দিনের মধ্যে আপিল করতে হবে এটা হচ্ছে আদালত জানায় দিবেন। তা কোনো আসামিকে মৃত্যুদণ্ড দিলে সাধারণত কত দিনের মধ্যে আপিল করতে হয় বলেন তো? 7 দিন ভাই। 7 দিনের মধ্যে। আপনারা কি আপনাদের অধঃপতনটা দেখতে পারতেছেন? পড়ালেখা থেকে আপনারা কত দূরে চলে গেছেন? আমি তো দেখতে পাচ্ছি যে আপনারা পড়ালেখা থেকে অনেক দূরে চলে গেছেন। আপনারা রেগুলার পড়ালেখা করেন না, রেগুলার পড়ালেখা করলেও সেভাবে করেন না। এটা ভাই খুবই এক্সামের ডেটটা চেঞ্জ করার পরে আসলে প্রত্যেকেরই লেখাপড়ার প্রতি একটু অনীহা আসছে কম বেশি। অনীহা আসছে, কিন্তু আমাদের তো অনীহা করে লাভ নাই, আমাদের তো লস। কারণ পরীক্ষা যারা নিবে তারা দেখবে যে লং টাইম সময়, তারা অনেক সময় পেয়েছে, তারা মনে হয় প্রস্তুতি নিয়ে নিয়ে আইনের জাহাজ হয়ে গেছে। যারা পরীক্ষা নিবে তারা এটা ভাববে, হুট করে আসবে, সিচুয়েশন দেখবে, ক্যালেন্ডার দেখবে, ডেট ফাইনাল। আপনাদের কিন্তু কোনো স্কোপ দিবে না, কোনো সময় দিবে না, আপনাদের কথা বিবেচনাও করবে না। সুতরাং আর কোনো গাফলতি করার সময় নাই। ভাই কোরবানির আগে কি পরীক্ষা হওয়ার চান্স আছে ভাই? অবশ্যই পরীক্ষা কোরবানি ঈদের আগেই হবে। এই রোজার ঈদের কোরবানি ঈদের আগে মাস্ট পরীক্ষা হবে, ঠিক আছে? এটা ধরে রাখেন যে কোরবানি ঈদের আগে মাস্ট পরীক্ষা হবে। বিষয়টা হচ্ছে আমরা প্রেডিকশন করি কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, জয়নুল আবেদিন সাহেব উনি হচ্ছেন বার কাউন্সিলের চেয়ারম্যান, বা উনি হচ্ছেন তো এখন উনি হন এমপিতে চলে যাবেন, এমপি হয়ে গেছেন। তা উনি চলে যাওয়ার পর আরেকজন ব্যক্তি আসবেন বার কাউন্সিলে দায়িত্বে, বা এই কমিটি আবার ঢেলে সাজাবেন। যখন এই কমিটি আসবেন তখন তার প্রধান কাজ হবে হচ্ছে এই পেন্ডিং পরীক্ষাটা নেওয়া, এবং যে স্টুডেন্ট আছে বা তার ক্ষেত্র যেটা আছে সেখানে গ্রহণযোগ্যতা পাওয়া। অটোমেটিক পরীক্ষা হয়ে যাবে। ইভেন এই যে আপনাদের কাজল স্যার যিনি আছেন, যদি কমিটি যদি চেঞ্জ না হয় তারপরেও কিন্তু সে কিন্তু পরীক্ষা নিয়ে নেবে, মাস্ট নিয়ে নেবে। এই যে কাজল সাহেব উনি কিন্তু শুধুমাত্র নির্বাচনের কারণে কিন্তু আপনার মানে এইদিকে টাইম দিতে পারে নাই। সুতরাং আপনাদের প্রেডিকশন যেটা আমরা করতেছি এর বাইরে যাওয়ার সুযোগ নাই, হয়তো যাবে না, দুই একটা এদিক ওদিক হয়। কিন্তু আপনারা চিন্তা করে দেখেন যে কাজল সাহেব বলছিল বছরে 2টা পরীক্ষা নিবে, সে একটা পরীক্ষা রেজাল্ট এখন দিতে পারে নাই। সুতরাং তার তো কিছু বিষয় আছে, তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এই 371 ধারা পর্যন্ত পড়লাম। আমি আপনাদের এখনই আবার লিঙ্ক দিব, আপনারা হচ্ছে দ্রুত চলে আসবেন, ঠিক আছে? আপনারা লাইনেই থাকবেন এবং লিঙ্ক দিলেই দ্রুত চলে আসবেন।